जादू है तेरा ही जादू जो मेरे दिल पे छाने लगा। जादू है तेरा ही जादू जो मेरे दिल पे छाने लगा। दीवाने मेरे ये तो बता क्या किया तुमने, मीठा सा दर्द होने लगा। ये क्या हुआ पहले ना ऐसा होता था, मैं हूँ कहाँ मैं जानू ना। ये क्या हुआ पहले ना ऐसा होता था, मैं हूँ कहाँ मैं जानू ना। कोई मुझे इतना बता दे, घर का मेरे मुझको बता दे। তোমরা ভাবতে পারো দোকানে বসে এত সুন্দর কনফিডেন্টের সঙ্গে গান করছি আমি। হ্যাঁ, অবশ্যই স্লাইডারটা টেনে দিয়েছি, কিন্তু তারপরেও ওই কেমন করা একটা, কেমন লাগছে একটা, এই বিষয়টা না চলে গেছে আমার মধ্যে থেকে। কারণ এই যে দোকানে আস্তে আস্তে দোকানটাও এখন নিজের ঘরের মতনই মনে হয়, আপন আপন বলে মনে হয়, তার জন্যই এখন আর অসুবিধা হয় না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে হতে চলেছে। আমি গতকাল রাত্রেবেলা হঠাৎ করে আমার কি মনে হলো, একটা ছবি দিয়ে পোস্ট দিলাম যে চলো ঝটাফট প্রশ্ন করো, কারণ কিউএনএ রাউন্ড খেলবো বা ভিডিও বানাবো। হ্যাঁ, ভিডিও বানাবো এটাই লিখেছিলাম। তো হ্যাঁ, প্রশ্ন তো এসছে। দেখলাম গতকালকে থেকে এখনও পর্যন্ত 53টা কমেন্ট এসছে, 53টা কমেন্ট এসছে। আর আমি আপাতত এখন কটা বাজে আমি বলছি, 11টা 11 11টা 11 বাজে, আর এই পর্যন্ত 53টা কমেন্ট এসছে। ঠিক আছে, তো চলো এই 53টা কমেন্ট নিয়েই ভিডিও বানাবো। আর আমার এই ভিডিওটা পেয়ে যাওয়ার পরে আবার এই পোস্টে এসে আর কমেন্ট করো না, কারণ এখন আপাতত আর কোনো কমেন্ট নেব না। বুঝতে পেরেছো? কারণ খুব স্বাভাবিক, ভিডিও বানানো হয়ে গেলে তারপরে আবার ওই কমেন্ট তোমরা করবে, সেটা দিয়ে তো আমার ভিডিওর মধ্যে দিতে পারবো না। তার জন্যই বলছি এই ভিডিওটা পেয়ে গেলে আর কোনো কমেন্ট করতে হবে না। আচ্ছা, একদম 11 ঘন্টা হয়েছে আমি কমিউনিটি পোস্টটা দিয়েছি। আমি যদি এটা সকালবেলায় দিতাম তাহলে বিকালের মধ্যে আরও অনেক বেশি কমেন্ট আসতো। কোনো ব্যাপার না, চলো শুরু করি। প্রথম যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে দুলাল সরকার অ্যাকাউন্ট থেকে এসেছে। আমাকে 4টে লাভ সাইন দিয়েছে, তো তোমাকেও অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে দিশানি হাজরা লিখেছে, তোমার যে কোনো একটা মেমোরেবল ডে যেটা তুমি আজীবন মনে রাখবে। এরকম প্রচুর মেমোরি আমি কেন প্রত্যেকটা মানুষের জীবনে থাকে অগন্তি এরকম মেমোরেবল মানে কি বলো তো, স্মরণীয়, তাই তো? এইবার এই স্মরণীয়র খাতায় ভালো মুহূর্তও থাকে, আবার খারাপ মুহূর্তও থাকে। ভালো মুহূর্তের স্মৃতিগুলো আমাদের একটুখানি ম্লান হয়ে গেলেও খারাপ স্মৃতিগুলো না, মানে কি বলবো, চাগর দিয়ে ওঠে, তাই না? আমার সঙ্গে হয় এরকমটা। ভালো মুহূর্ত জীবনে প্রচুর আছে। বোনেদের সঙ্গে খুনসুটি, বোনেদের সঙ্গে ঝগড়াঝাটি, আমার সাথে আমার মেজো বোনের প্রচুর মারপিট হয়েছে। তো এই সমস্ত কিছুই আমার কাছে মেমোরেবল, এখন সেগুলো খুব মিস করি। তারপর প্রথম হচ্ছে তোমার সাইকেল পাওয়া। ক্লাস 9-এ থাকতে বাবা যখন সাইকেল কিনে দিয়েছিল বিশাল খুশি হয়েছিলাম। এখন যখন আমি স্কুটি কিনতে যাচ্ছি সেই খুশিটা হয়তো আমি ফিল করতে পারবো না যতটা কিনা সাইকেল কিনে দিয়েছিল তখন যখন পেয়েছিলাম। ফার্স্ট মোবাইল নেওয়া, মারাত্মক খুশির মুহূর্ত, মারাত্মক খুশির দিন। কলেজে ভর্তি হওয়া, হোক না গার্লস কলেজে ভর্তি হওয়া, সে একটা আলাদাই মেমোরেবল ডে ছিল। এরকম অগন্তি মেমোরেবল মুহূর্ত রয়েছে। খারাপ মুহূর্তের সংখ্যাও জীবনে কম নেই। তো যাই হোক, খারাপ মুহূর্তের কথা আমি বলবো না, আমি ভালো মুহূর্তের কথাই তোমাদেরকে বলছি। তো এরকম প্রচুর আছে। কষ্ট পেয়েছিলাম ফার্স্ট যখন আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাইনি, সেই দিন আর কাঁচা মনের একদম আঘাত পাওয়া, সেই আঘাতটা আমাকে এত আঘাত দিয়েছিল, আমি মুহূর্তের মধ্যে না চারিদিক অন্ধকার দেখছিলাম। কারণ আগে থেকেই তো রেজাল্ট আউট হয়ে যায়, খবর জানা যায়, অতটাও পাকাপোক্ত ছিলাম না। আমার এক বান্ধবীর কাকা, তার সাথে আমার স্কুলে যাওয়ার পথে দেখা হয়েছে।
সেই দিন আর সাইকেল নিয়ে যাইনি, সেদিন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমাকে বললো যে তুই সেকেন্ড ডিভিশন পেয়েছিস। ফট করে না আমার চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেল। কারণ কি, আমি হিসাব নিকাশ এত ভালো করতাম যে আমি এত মার্কের আনসার দিয়েছি, আমি এত মার্ক পাবো, প্রত্যেকটা সাবজেক্টে ঠিক অ্যাকুরেট আমি আমার মার্ক এসছে, শুধুমাত্র ভূগোলটা বাদ দিয়ে। আর সেই বছর প্রত্যেকটা স্টুডেন্টের ভূগোলের নাম্বার 40-এর ঊর্ধ্বে কেউ পায়নি। কোনো একটা গণ্ডগোল হয়েছিল, ওই লট ধরে প্রত্যেকটা স্টুডেন্টের, সে কোনো সেকশন বাদ যায়নি, প্রত্যেকটা স্টুডেন্টের 40-এর মধ্যে অ্যাভারেজ। ধরো আমি পরীক্ষা খারাপ দিয়েছি, যেটা কিনা কখনোই না ধরো আমি হচ্ছে কি যেন বলে, নাম্বার খারাপ করতে পারি। যে ফার্স্ট হয়েছে, যে ফার্স্ট হয় সবসময় ক্লাসে, সেও কি 40-এর পরীক্ষা দিয়েছে? না তো, গণ্ডগোল হয়েছে। আর তখন এতটা মানে কি বলবো, পাকাপোক্ত ছিলাম না যে খাতা আবার রিভিউ করব। ঠিক আছে, খাতা রিভিউ করবো এরকমটা হতো। 4 নম্বরের জন্য না 6 নম্বরের জন্য, হ্যাঁ 6 নম্বরের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাইনি। 480-তে ফার্স্ট ডিভিশন ছিল। ওই দিনটা ছিল আমার সবচেয়ে কষ্টের দিন। আর যেই দিন আমাকে ডাক্তার বললো যে আমার 2টো ফেলোপিয়ান টিউবই ব্লক, সেই দিনও আমি ঠিক সেম ফিলিংস হয়েছিল, সেম একদম। আমার চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেল, আমার কোনো বোধ বুদ্ধি আমার কাজ করছিল না। ওই 2 দিন আমার এরকম সেম প্রচণ্ড খারাপ মেমোরি। দেখো, বলবো না বলেও তোমাদেরকে বলে দিলাম। আর ভালোর শেষ নেই। ফার্স্ট যখন আমি ইউটিউব থেকে পেমেন্ট পেলাম, এর আগে কি আমি ইনকাম করিনি? হ্যাঁ, বিয়ের আগে আমি হেম সেলাই করেছি, আমি টিউশনি করেছি, আমি ছোট ছোট বাচ্চাদের যে জামাতে ফুল বসে সেই ফুল তৈরি করেছি, অনেক কাজ করেছি। হ্যাঁ, কোনো দোকানে গিয়ে কাজ করা, কোনো বাইরে জব করা, সেটা করিনি। আর বিয়ের পরে হচ্ছে তোমার এই ইউটিউবে আসা। তো যেদিন ফার্স্ট পেমেন্ট পাই, 3 মাসের পেমেন্ট মনিটাইজেশন অন হওয়ার পরে 3 মাসেরটা একবারে পেয়েছিলাম 9,600 কত টাকা, 64 টাকা মনে হয়। ঠিক আছে, তো ওই টাকাটা যখন পেয়েছিলাম বিশাল খুশি হয়েছিলাম। তার আগে চ্যানেল মনিটাইজ হওয়া, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া, তখন আমরা যখন ভিডিও করতাম, চ্যানেল খুলেছিলাম, তখন এত ইজি ছিল না। ঠিক আছে, মাইকটা আনবো ভুলে গেছি, যাই হোক, তখন এত ইজি ছিল না। এখন যতটা ইজি, তখন দিনে একটা করে ভিডিও করতাম, তখন তো বোধ বুদ্ধি ছিল না 2টো করে যদি ভিডিও করি, কারণ তখন তো টপিক ছিল একটাই, ওই ইটিং শো করতাম আর যে কোনো একটা ভিডিও করতাম। ঠিক আছে, তো সেই কারণের জন্য কিন্তু খুব সময় লেগেছিল। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতে খুব একটা বেশি সময় লাগেনি, হয়ে গেছে, মানুষ ভালোবাসা দিয়েছে। ঠিক আছে, পিওরভাবে খেটে উঠেছি এটা বলতে পারবো। ইউটিউবে চেটে উঠিনি বা কারোর সাহচর্যে উঠিনি, কী যেন বলে, খেটে উঠেছি। আচ্ছা, এই গেল এই প্রশ্নের আনসার দিতে গিয়ে। দেখো কত হয়ে গেল। রেশমি অ্যাকাউন্ট থেকে আমাকে আবার 4টে লাভ সাইন দিয়েছে, তোমাকে অনেক ভালোবাসা। ট্রেড ব্লগ, TRD, ট্রেড উচ্চারণ করলাম, ট্রেড ব্লগ। আমি হয়তো তোমাকে প্রথম কমেন্ট করছি, থ্যাংক ইউ। প্রথমে বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি তোমার ভিডিওর এক নির্বাক শ্রোতা, বুঝতে পেরেছি, মানে সাইলেন্ট ভিউয়ার, সাইলেন্ট নির্বাক শ্রোতা, সাইলেন্ট, ওটাকে কি বলে? ভিউয়ার বলবো না, শ্রোতাকে কি বলে? লিসনার, হ্যাঁ লিসনার। শুধু তোমার ভিডিও দেখে যাই, কখনো কোনো কমেন্ট করিনি, কোনো প্রশ্নও করিনি। আজও কমেন্ট করতে এসে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আরে তুমি খুব মিষ্টি একটা মেয়ে, থ্যাংক ইউ। তোমার সাথে পার্সোনালি আমার যোগাযোগ করতে খুবই ইচ্ছা হয়। 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে মিট আপ রাখবো, ঠিক আছে? তখন যোগাযোগ করো, তখন দেখা করো। তবে জানি না তুমি চাইবে কিনা, অবশ্যই, তাই কখনো বলার সাহস হয়ে ওঠেনি। আজ আমি তোমাকে কোনো প্রশ্ন করতে আসিনি, শুধু এইটুকু অনুরোধ, তোমার ভিডিওতে আমার নামটা একবার নিও। আমার নাম রমা দাস, অনুরোধ করো না, এটা হচ্ছে আবদার। তোমার নাম রমা দাস, থ্যাংক ইউ। জানি না তুমি আমার থেকে বড় হবে না ছোট হবে, আমি দিদিভাই বলছি। আমার মহাদেবের কাছে প্রার্থনা করি তোমার শেরু দাদাভাই, তোমার বাড়ির প্রতিটা মানুষ যেন খুব খুব ভালো থাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি কমেন্টগুলো পড়ছি আর লাভ রিয়াক্ট দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আশরাফুল লিখেছে, খুব খুব তুমি সুন্দর, খুব মিষ্টি একটা দিদিভাই, তোমার চোখটা অনেক সুন্দর আর ঠোঁটটা আমি একটা তোমার ছোট বোন। ও, আমার চোখ আর ঠোঁট সুন্দর, কি বলো? আমার এই ঠোঁট নিয়ে কত মানুষ ট্রোল করেছে, নাইজেরিয়ানদের মতন মোটা ঠোঁট আমার। থ্যাংক ইউ আশরাফুল। আমি জানি না তোমার নাম কি, বাট এই অ্যাকাউন্ট থেকে তুমি কমেন্টটা করেছো। আচ্ছা,
সুরাইয়া মা, ঠিক করলাম কিনা একটুখানি বলবে? হ্যাঁ, তুমি এত স্ট্রং কীভাবে? হাজার ঝড় আসলেও তার বিপরীতে রুখে দাঁড়াতে ভয় পাও না। আমি খুবই ইমোশনাল, যেটা নিজেরই বিরক্ত লাগে। স্ট্রং কিভাবে থাকো তুমি? আচ্ছা, বাংলাদেশ থেকে। তুমি এত স্ট্রং কিভাবে? ছোটোবেলা থেকে সোনার চামচ মুখে দিয়ে বড় হইনি। ছোটোবেলার থেকে ইচ অ্যান্ড এভরি জিনিস জন্য আমাকে প্রচুর ওয়েট করতে হয়েছে। তখন তো আর সংঘর্ষ করতে হয়নি, তখন ওয়েট করতে হয়েছে। হ্যাঁ, যেগুলো কিনা প্রয়োজন, যেমন কিনা খাদ্য, বস্ত্র, বাসস্থান তো ছিল, খাদ্য, বস্ত্র, পড়াশোনা, এই তিনটে জিনিসের জন্য আমার বাবা মা কোনোদিনও কার্পণ্য করেনি, চাওয়ার আগেই সবসময় দিয়ে দিত। ইভেন পুজোর সময় যেই জামাটা দিত পাড়াতে সব থেকে সুন্দর হতো, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এই জিনিসগুলো সারা জীবন মনে থাকবে। বছরে 2 থেকে 3টে জামা পেতাম, পয়লা বৈশাখের সময় একটা, আর মানে বাবা মার তরফ থেকে। এছাড়া ঠাকুমা দাদু, মানে দাদু ঠাকুরদা আর মামাবাড়ির দাদু, তারা তো দিতই। ঠিক আছে, এইভাবে বাচ্চাকালে দেখবা ও দিলে পরে অনেক জামা কাপড় হয়ে যায়। তো আমার বাবা যেই জামাটা দিত সেই জামাটা পাড়ায় সব থেকে শ্রেষ্ঠ হতো। ঠিক আছে, তো আর পড়াশোনার কথা তো বলেই দিলাম। খাওয়া দাওয়ার কথা তো না খেতাম না বলে বকা দিত, এটা খাবি না, ওটা খাবি না, এরকম করলে হয় না, এরকম বকা দিত। তো সেই সময় খুব একটা বেশি স্ট্রাগল করতে হয়নি। বাট যত বড় হওয়া শুরু করেছি, তত এবার আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, এই ফিলিংসটা আসতে থাকলো। তো তখন আমি সেগুলো বাবাকে কোনোদিনও বলিনি। বাবা, আমার না ওই ড্রেসটা পছন্দ হয়েছে, আমাকে কিনে দেওয়া, আমার না এই জিনিসটা পছন্দ হয়েছে, আমাকে কিনে দেওয়া, কখনো বলিনি। কী করা শুরু করলাম? স্ট্রাগল করা শুরু করলাম। এই স্ট্রাগল আমার মতন প্রত্যেকটা মানুষ করে, কি ছেলে কি মেয়ে, যারা কিনা একটু দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়, তারা কিন্তু এই ধরনের স্ট্রাগলগুলো করে। এই যেমন কিনা আমার শখের জিনিস পূরণের জন্য আমি এখন সামর্থ্য হয়ে গেছি, আমি কেন বাবার উপরে বলবো? ঠিক আছে, তো এই ধরনের স্ট্রাগলগুলো করেছি, ভালোও লেগেছে, এগুলো করতে ভালো লেগেছে। নিজের পয়সায়, নিজের উপার্জনের পয়সায় নিজের শখ পূরণ করবো, এটার একটা মজাই আলাদা। আচ্ছা, তারপরে দেখতাম নতুন ক্লাসে উঠলে পরে অনেকের, যারা একটু মানে উচ্চ মধ্যবিত্ত বা বড়লোক, তারা নতুন বই নিয়ে স্কুলে যেত, নতুন বইয়ের গন্ধই আলাদা। আর আমি, আমার মতন এরকম বহু ছেলেমেয়ে ছিল যারা কিনা আমরা সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড এরকম একটু কম পয়সায় বই পাবো, তার জন্য আমরা মাঠ ভেঙে ভেঙে কত দূর গেছি। আবার যদি সিলেবাস চেঞ্জ হয়ে যেত, আগের সিলেবাস খুব কম চেঞ্জ হতো, এখনকার পাঠ্যক্রম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কতদিন পরপর চেঞ্জ হয়, কত বছর পরপর চেঞ্জ হয় আমার জানা নেই। আমাদের সময় ওই একটা কি দুটো সিলেবাসের বাইরে, মানে আগের তুলনায় মানে পাল্টে যেত। ঠিক আছে, ওই ঘুরিয়ে ফিরিয়ে একই থাকতো, কিন্তু ওই যখন স্কুলে পড়াতো তখন তো পেজের মিল পেতাম না, চ্যাপ্টারের মিল পেতাম না, সেই কারণে ওই বইগুলো কিনতে হতো। এছাড়া মাঠ ভেঙে ভেঙে সেই বই আনতে যেতাম, কোথায় পুরনো বই পাওয়া যাবে একটুখানি কম দামে, ঠিক আছে, হাফ দামে পাওয়া যাবে। তো এই স্ট্রাগলগুলো করেছি। পড়াশোনা চলাকালীন স্কুল জীবনে যেই সমস্ত স্ট্রাগল করতে হয়, সেই সমস্ত স্ট্রাগলের কথা বলেছি। প্রেম জীবনের কথা বলবো। আমার প্রেম লাইফে আমার বেশি স্ট্রাগল করতে হয়নি, আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, আমার একটাই ছিল, তো সেখান থেকে আমি ঝমাঝম করে বেরিয়ে চলে আসতে পেরেছি। ঠিক আছে, তো এছাড়া আমি এসএসসির জন্য তোমাদেরকে বলেছি আমি প্রচুর পড়তাম, যাই হোক আমার কপালে লেখা ছিল না, তার জন্য হয়নি। আর আমার মতন এরকম প্রচুর আছে যারা কিনা যথেষ্ট যোগ্য। আমি যোগ্য কিনা জানি না, কিন্তু আমার থেকে যোগ্য প্রচুর স্টুডেন্ট, এখন তাদের বয়স আমার থেকে বেশি, বয়স পার হয়ে গেছে, তারা পায়নি। ঠিক আছে, তো আমাকে মানুষে ইজিলি বলে দিতে পারে, কিন্তু তারাও কিন্তু জানে যে সত্যতা কী, আসল সত্যতা কী। লাখো যোগ্য স্টুডেন্ট, তারা চাকরি পায়নি, তারা ধর্নায় বসেছে, তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাকে কখনো বলে না, আমাকে জাস্ট বলতে হবে তাই বলে। যাই হোক, ওই সমস্ত আমি কিছু মাইন্ড করি না। প্রচুর মানুষ বলেছে আমার নাকি ডিগ্রি ফেক, আমার নাকি বিএডের ডিগ্রি ফেক। আমার শুধু হাসি পেয়েছে, আর কোনো কিছু হয়নি, কোনো কিছু আমার মনের মধ্যে আসেনি। তো এই ধরনের ছোট স্ট্রাগল করেছি। এইবার এই ধরনের ছোট স্ট্রাগলই হয়তো আজকের দিনে আমার ওপর দিয়ে যে ঝড়ঝাপটা যাচ্ছে, সেই ঝড়ঝাপটাকে
রুখে দাঁড়াতে, সেই ঝড়ঝাপটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেকে স্ট্রংলি যে দাঁড় করিয়ে রেখেছি, সেগুলোও যেমন সাহায্য করেছে, সাথে রয়েছে পরিবার পরিজনদের সাপোর্ট। তার মধ্যে হাজব্যান্ড 1 নম্বরে আছে, আমার হাজব্যান্ড 1 নম্বরে আছে। এছাড়াও বহু মানুষ আমার জীবনে রয়েছে, পারিবারিক দিক থেকে বলছি, যারা কিনা আমাকে সাপোর্ট করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তার পাশাপাশি রয়েছে তোমরা, যারা কিনা একটাই কথা বলেছো, সুতপা ভিডিও দেওয়া বন্ধ করবে না। আমি যদিও বা ভেঙে পড়েছি, 2 দিন 3 দিন ভিডিও দিইনি, তোমরা কিন্তু আমাকে ভিডিও বন্ধ করতে দাওনি। তাই আমি কিভাবে এত স্ট্রং, তার পিছনে তোমাদের ক্রেডিটও কিন্তু 50% রয়েছে। 50% কিন্তু তোমাদের ক্রেডিট রয়েছে, আর তার মধ্যে 30% আমার পারিবারিক সাপোর্ট, আর বাদবাকিটুকু যতটুকু থাকলো 20% সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা, বাস্তব জীবনের অভিজ্ঞতা। ঠিক আছে? আর এই যে লিখেছো, আমি খুবই ইমোশনাল, যেটা নিজেরই বিরক্ত লাগে, আমারও মারাত্মক বিরক্ত লাগে। আমি কেন ওরকম করি, কেন এরকমটা বলি, আমারও বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে। তবে হ্যাঁ, ইমোশনালরাই কিন্তু স্ট্রং হয়, ইমোশনস থাকাটা কোনো অপরাধের নয়, কোনো বিরক্তিকর নয়। ইমোশনস মানেই তুমি পরিপূর্ণ একটা মানুষ। যাদের মধ্যে ইমোশনস নেই তারা মানুষ নয়, তারা দানব, তারা অসুর। বুঝতে পারলো? তো ইমোশন থাকা ভীষণ জরুরি। আচ্ছা, শেলি বিশ্বাস ঘোষ লিখেছে, কোনো প্রশ্ন নেই, শুধু যেমন ভিডিও করো, সবাইকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। আলপনা ওন অনেকগুলো আমাকে লাভ সাইন দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই কমেন্টটা পরে পড়বো আমি। মিতা দত্ত, খুব সুন্দর, জাস্ট নো ওয়ার্ডস টু এক্সপ্লেইন, থ্যাংক ইউ সো মাচ। দেবী বক্সি, দেবীদি ভাই লিখেছে, তোমার শ্রেষ্ঠ দিন কোন দিন বলো। বলে দিয়েছি দেবীদি ভাই যে আমার জীবনে প্রচুর শ্রেষ্ঠ দিন রয়েছে, প্রচুর শ্রেষ্ঠ দিন। ঠিক আছে, বলে শেষ করা যাবে না। আচ্ছা, মিষ্টি মুখার্জি ভাই লিখেছে, সুতপা আমি তো তোমাকে কয়েক বছর ধরে দেখছি, তোমার জীবনে অনেক পরিস্থিতি এসেছে যখন তোমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এই পরিস্থিতি থেকে তুমি আবার ঘুরে দাঁড়িয়েছো। আমি জানতে চাই এর মধ্যে কোন পরিস্থিতিটা সব থেকে কঠিন ছিল তোমার কাছে, আর কেন? আচ্ছা, আগে এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে নিই। সবচেয়ে কঠিন কোন পরিস্থিতি ছিল? দুটো পরিস্থিতি সবচেয়ে বেশি কঠিন ছিল আমার কাছে। প্রথমটা হচ্ছে, প্রথম যেদিন অবভিয়াসলি আমার কাছে নোটিশ আসে কেস সম্পর্কিত, সেই দিন ভেতর থেকে মনে হচ্ছিল সব কিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে, যেটা কিনা খুব স্বাভাবিক। ওই দিন খুব কষ্ট হয়েছিল, আর তার থেকেও বেশি কষ্ট হয়েছিল প্রথম যেদিন আমি ধোকা খাই, প্রথম যেদিন একটা মানে আমি যাকে সবচেয়ে সুন্দর আসনটা দিয়েছিলাম, আর সে যখন আমার পিঠে গভীর ক্ষতটা করলো, ফার্স্ট ক্ষতটা করলো, সেই দিন আমি মারাত্মক কষ্ট পেয়েছিলাম। সেটা হচ্ছে ব্যারাকপুরের বান্ধবী। ওই দিন আমি মারাত্মক কষ্ট পেয়েছিলাম, ভীষণ কষ্ট পেয়েছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বিশ্বাসঘাতকতা মারাত্মক লেভেলের করেছে। তো যাই হোক, সেই বর্ণনায় আমি যেতে চাই না। আমার মন থেকে সেই বেদনাটা একেবারে মলিন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, কষ্টটা কোনোদিনও ভুলবো না, যে আমি কি কষ্টটা পেয়েছি, কি কষ্টটা আমাকে দিয়েছে, সেটা আমি কোনোদিনও ভুলবো না। কিন্তু তার যে এফেক্টটা, সেটা আমি কাটিয়ে উঠেছি, আর সেই এফেক্ট কাটিয়ে উঠেছি বলেই এই ভেরি রিসেন্ট আমার সাথে যেই ধোকাধারিটা হয়েছে, তার জন্য কিন্তু আমার উপরে আমি অতটা এফেক্ট করতে দিইনি। ঠিক আছে? আর ইউটিউবে কোনো ব্যক্তির তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, তোমাকে খুব আঘাত করেছে, প্রচুর লোক করেছে। আর কেন? বিনা কারণে। তোমরা বলো না, এই যে ব্যারাকপুরের বান্ধবী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কোনো রিজন আছে তার? সলিড কোনো রিজন আছে যে আমার সাথে এই জিনিসটা ঘটিয়েছে, তার জন্য আমি এটা করেছি? কোনো সলিড রিজন আছে তার মধ্যে? নেই। এরকম প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, যারা কিনা বিনা কারণে আমার বিরুদ্ধে গিয়ে অযথা নোংরামো করে চলেছে এখনও দিনের পর দিন। তাদের কাছে কিন্তু কোনো সলিড রিজন নেই যে তাদেরকে আমি এটা করেছি, তার পরিপ্রেক্ষিতে এটা করেছি। ভেরি রিসেন্ট যেগুলো হলো, ঠিক আছে,
ভেরি রিসেন্ট যেগুলো হলো সেখানটায় তারা বেইমানিও আমার সাথে করলো, গ্রুপে থাকা কালিনী আমার সাথে বেইমানি করলো। তারপরে কি কি করে বেরিয়েছে, কি কি করার চেষ্টা করেছে সেটা তো তোমাদের সবার সামনেই রয়েছে, ঠিক আছে। প্রচুর মানুষ আমাকে আঘাত করেছে, প্রচুর মানুষ। যদিও জানি এই সকল পরিস্থিতি ও আঘাতের কারণে তুমি আরও মানসিকভাবে শক্ত ম্যাচিওর হয়েছ দিনকে দিন, একদম এইটা একদম নো ডাউট। এরা আঘাত দিয়ে দিয়ে আমাকে দুর্বল তো করতেই পারেনি, উল্টে আমি প্রচুর প্রচুর বলতে পারবো না, বাট এইটুকু বুঝতে পারি যে এখানে আমাকে কতটুকু বলতে হবে আর কতটুকু বলতে হবে না, এইটুকু আমি বুঝতে পারি। তো এটা তাদেরকে থ্যাঙ্কস জানাই আমি, যে আমাকে এইভাবে প্রিপেয়ার করে দিয়েছে। তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, তুমিও অনেক ভালো থেকো, তোমরা অনেক ভালো থেকো। আচ্ছা, স্বাগতা ভট্টাচার্য লিখেছে তোমার রান্নাগুলো দেখতে ভালো লাগে, রোজ ভিডিও দেবে। একদম একদম, থ্যাংক ইউ। আরও একটা লিখেছে আমি রোজ ভিডিও দেখি, তোমার ভালো লাগে, কোনো দিন কমেন্ট করি না, আজ ফার্স্ট করলাম। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা, দুটো নাম লিখেছে, যদি আবার তোমার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসে। আচ্ছা, দুটো নাম যেটা লিখেছে সেটা হচ্ছে, একটা হচ্ছে মন্দিরা, একটা হচ্ছে মারিয়া। এরা যদি আবার তোমার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসে তাহলে তুমি কি করবে? আচ্ছা, এই কমেন্টটাতে 4টে লাইক করেছে, আর রিপ্লাই এসছে ওদের লাভ মেরে বার করে দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা, প্রথমে বলবো ক্ষমা চাওয়ার জন্য মানুষ হওয়া লাগে। আমি যদি মানুষ হই তাহলে আমি বুঝতে পারবো যে এটা আমি ভুল করেছি, এটা আমি অন্যায় করেছি, এটা আমি দোষ করেছি। যদি আমি মানুষ হই তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এটা আমার দ্বারা ভুল হয়ে গেছে। আর যদি উন্নত মানের মানুষ হয় তাহলে সে বুঝতে পারবে যে আমি যে এই অন্যায়টা করেছি তার সঙ্গে, বা ভুলটা যে করেছি তার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছি, তার জন্য আমার উচিত ক্ষমা চাওয়া। বিষয়টা তখন আসবে আমার সামনে, আমি কি করব। যেই দুজনের নাম লিখেছ তাদের মধ্যে বিন্দু মাত্র সেই বোধ নেই, সেই মনুষ্যত্ব নেই যে তারা প্রথমে তো বুঝবে যে তারা ভুল করেছে, অন্যায় করেছে, দোষ করেছে, অপরাধ করেছে, তারপরে গিয়ে না তারা ক্ষমা চাওয়ার কথা ভাববে। সুতরাং এই প্রশ্নটা প্রথমেই ডিসমিস, যে না, এরা কোনোদিনও বুঝতে পারবে যে এরা ভুল করেছে, অন্যায় করেছে, আর ক্ষমা চাওয়ার প্রশ্ন তারপরে। বুঝতে পারলাম? আর যদি এরা এরকম হতো যে এরা বুঝতে পারছে যে এরা ভুল করেছে, অন্যায় করেছে, তাহলে আমাকে বলতে হতো না যে ক্ষমা করে দে, আমি এমনিই ক্ষমা করে দিতাম, এমনিই আমি মিশে যেতাম। কিন্তু এরা বুঝতেই পারে না যে এরা ভুল করেছে, অন্যায় করেছে, দোষ করেছে। ঠিক আছে, তো বুঝাতেই পারলাম আমি, আশা করি। অ্যালোফেটস লিখেছে আমি আসাম থেকে দেখি ভিডিও, ভালো লাগে তোমার। থ্যাংক ইউ। রীতাদি ভাই লিখেছে তুমি ওয়াইটিতে কি আর কাউকে বিশ্বাস করবে? তোমরাও তো ওয়াইটি থেকে পাওয়া আমার সম্পর্ক, তোমাদেরকেও ইউটিউব থেকে পেয়েছি রীতাদি। তাই এবার যদি বলি না আমি বিশ্বাস করব না, তার মধ্যে তো তোমরাও চলে আসলে। বিশ্বাস তো অবশ্যই করব, মানুষ হয়ে জন্মেছি। আর আমার নিজের ভেতরকার যেই সমস্ত পিওরিটি, সেটা যদি আমি মেরে ফেলি তাহলে তো আমি নিজের সঙ্গে উচিত কাজ করব বলে মনে হয় না। আমার নিজের যে পিওরিটি আছে সেই পিওরিটি বজায় রেখে তারপরে আমি দুনিয়াতে চলবো। হ্যাঁ, এইবার বুঝে শুনে চলার সময় চলে এসছে, ঠিক আছে, বুঝে শুনে চলবো। তবে ওয়াইটিতে কাউকে বিশ্বাস করবো না এটা বললে পরে তোমাদেরকেও সেই খাতার মধ্যে ফেলে দেওয়া হয়। বিশ্বাস তো অবশ্যই করব, কিন্তু এতদিন ধরে অ্যানালাইজ তো করেছি যে কারা আমার ভালো চায়, কারা আমাকে সাবধান করে আসছে বরাবর, সেইগুলো দেখব। আর বিশ্বাস করার প্রশ্ন তখন উঠবে যখন কিনা নিজেকে মেলে ধরবো। নিজের ডানাটাই ছেটে দিয়েছি, আমি নিজের ডানাটা ছেটে দিয়েছি, না নিজেকে মেলে ধরবো, না বিশ্বাস করার প্রশ্নটা আসবে। বিদিশাদি ভাই লিখেছে কোনো প্রশ্নই নেই, খালি আশীর্বাদ থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করো, বিজনেস করো। থ্যাংক ইউ সো মাচ বিদিশাদি। সুস্মিতা দে লিখেছে তোমার মান্থলি ইনকাম কত? আমার মান্থলি ইনকাম এখন ঠাকুরের কৃপায় বা তোমাদের ভালোবাসায়, ভিউয়ার্সদের ভালোবাসায় এমন আছে যাতে করে আমি নিজের সম্পূর্ণ খরচ নিজে চালিয়ে নিতে পারবো। খাওয়া দিয়ে, পড়া দিয়ে, নিজের শখ পূরণ দিয়ে, টুকিটাকি শখ পূরণ। এমন না বললাম আমি এই তো লোনাভলা যাবো, এই তো আমি গোয়া যাবো, এই সমস্ত না।
একটা মানুষের নর্মাল জীবনে লাইফস্টাইল লিড করতে গেলে, নর্মাল লাইফস্টাইল লিড করতে গেলে যা যা প্রয়োজন আমি নিজের খরচ নিজে উঠিয়ে নিতে পারবো, ঠিক আছে? এরকম টাকা আমি ইনকাম করি এখনও পর্যন্ত, তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের দয়া। আচ্ছা, আরও একটা কমেন্ট, আর আরেকটা কমেন্ট সেটার উত্তর পরে দিচ্ছি। ফাহিম ভাই লিখেছে, এই অ্যাকাউন্ট থেকে এসছে, একটা কথা বলবো, আমাকে না দেখতে একদম সুন্দর না, কারোর কাছে আমি প্রিয় না, আমার তোমাকে খুব ভালো লাগে, একটু বলবে আমি কিভাবে তোমার মতো হতে পারবো? কারোর কোনো কথাতে কিছু যায় আসবে না, প্লিজ আনসার দিও। খুব টাফ, এটা খুব টাফ। একটা ডায়লগ আমার মনে পড়ে গেল, যেটা কিনা ইংরেজিতে, তো আমি সেটা ইংরেজিতে বলতে পারবো না, আমি বুঝতে পেরেছি উনি কী বলেছে ইংরেজিতে, বাট আমি বাংলাতেই বলছি, দাঁতমাত খুলে যাবে ইংরেজিতে বলতে গেলে। প্রত্যেক দিন সকালবেলায় উঠবে, সকালবেলায় উঠে নিয়ে মুখ চোখ ভালো করে ধোবে, ধুয়ে ব্রাশ করবে, ব্রাশ করে যখন ওই পেস্টের যে ফেনা হয় না সেটা যখন ফেলবে, তখন মনে করবে যে আমাকে যে খারাপ বলে, আমাকে যে অসুন্দর বলে, আমাকে যে দেখতে পারে না, তাদের প্রত্যেককে আমি এই যে বের করে দিলাম, ময়লা ভেবে নিজের মুখ থেকে, নিজের শরীর থেকে, নিজের মস্তিষ্ক থেকে একদম ঝেড়ে পুছে বের করে দিয়ে কুলকুচি করে একদম ফ্রেশ হয়ে আসবে, ঠিক আছে? ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে আমাকে দারুণ দেখতে লাগছে আর আমি বেস্ট। প্রত্যেক দিন সকালে এটা মন্ত্রের মতন জপ করবে, যখনই স্পিড আউট করবে, ঠিক আছে, যখনই ফেনাটা বের করবে মুখ থেকে, তখনই বলবে যারা যারা আমাকে ভালোবাসে না, যারা যারা আমাকে টেনে নামানোর চেষ্টা করে, তাদের সবাইকে এই যে ফেলে দিলাম। প্রত্যেক দিন দেখবে অটোমেটিক্যালি তুমি স্ট্রং হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমার ইনার কনফিডেন্স বেড়ে যাবে, ঠিক আছে? আমাকে প্রচুর মানুষ আমাকে নিয়ে খিল্লি করে, আমার মাথায় চুল কম, সো হোয়াট, আমি নিজে যথেষ্ট কনফিডেন্স ফিল করি, আমাকে ভগবান যেরকম বানিয়েছে ফেয়ার এনাফ। হ্যাঁ, একটু চুল দিলে মাথায় থাকলে পরে ভালো লাগবে, সেটা আমি আমার ইনকামের টাকা থেকে এক্সটেনশন কিনে নিয়ে পড়ি, আর বাহ আমাকে চুল থাকলে এত সুন্দর লাগতো দেখতে, ব্যাস। কিন্তু রিয়ালিটি আমি কখনো ভুলি না, কখনো আমি রিয়ালিটি ভুলি না। আমি তাতে খুশি আছি, ভগবান হাতে পায়ে সুস্থ রেখেছে, চোখ নাক মুখ পঞ্চ ইন্দ্রিয় সুস্থ আছে, এইটুকু যথেষ্ট যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পরিবার পরিজন ভালোবাসে, কে কী বললো না বললো তাতে আমার থরি আসে যায়। আমার নাকের ফুটো নিয়ে কন্ট্রোল করেনি আমি, তাতে কার কি, আমার নাকের ফুটো তার কি, তার তো কিছু যাওয়া আসার কোনো কথা না। এরকমভাবে নিজেকে ঠিক রাখবো, ঠিক আছে? তুলি মল্লিক লিখেছে কিছু না, জাস্ট লাভ ইউ দিভাই। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু দিভাই। তোমার ফেসবুক আইডি কী নাম? আমার ফেসবুক আইডির নাম হচ্ছে সুতপা ধর রয়। মৌমিতা নন্দী, আচ্ছা একসাথে লেখা রয়েছে, মৌমিতা নন্দী ব্লগ, তার জন্য একটু সময় লাগলো। কোনো প্রশ্ন নেই, একটাই কথা বলবো, তোমার ব্লগিংয়ের থেকে কন্ট্রোভার্সি বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা যাদব, তোমার ইউটিউব জার্নিটা একটু শেয়ার করো। আমার ইউটিউব জার্নি খোলা থেকে বলি, আমি ইউটিউব খুলেছিলাম শখে খুলেছিলাম। যখন ফেসবুক স্ক্রোল করতাম, খাওয়ার ভিডিও খুব আসতো, এখনও পর্যন্ত আমি খাওয়ার ভিডিও দেখি। ওই আজমের ASMR, এই আজমের, এদের খাওয়ার ভিডিও খুব দেখতাম। তখন আমার মনে হলো যে আমি একটু না খাওয়ার ভিডিও করার জন্য ইউটিউবে চ্যানেল খুলি। বরকে যখন বলেছিলাম, বর একটা কথা বলেছিল, তারা একটুখানি জল খেয়ে নিই। বর একটা কথা বলেছিল, সেই কথাটা আমি আজও ভুলি না। যখন আমি বলেছিলাম যে আমি একটা চ্যানেল খুলবো ইউটিউবে, সেখানে আমি খাওয়ার ভিডিও করব, বর বলেছিল যা মনে আসে তাই করবা। আমার বর আমাকে বলেছিল যা মনে আসে তুমি তাই করতে চাচ্ছ নাকি? শুনিনি কথা, খুলেছি চ্যানেল, খাওয়ার ভিডিও করেছি। আমাকে বলেছিল ঠিকই ওইভাবে যে যা মনে আসে তাই করবা, কিন্তু পদে পদে রান্না করতাম। তখন ওই কোভিডের টাইম ছিল, পদে পদে রান্না করতাম, একদম ঘরোয়া সিম্পল খাওয়ার দাওয়ার, ঠিক আছে? তখন তো আমার না ছিল কোনো স্ট্যান্ড, না কোনো ছিল লাইট, একটা ডাইনিং টেবিলও ছিল না নিচে, ওপরেও ছিল না, তখন ডাইনিং টেবিলও ছিল না।
ভাঙা একটা টেবিল ছিল কাঠের, সেটার উপরে একটা কোনো রকমের কাগজ টাগজ পেতে না, এরকম ব্লাউজ পিস, আমার ব্লাউজ পিস পেতে নিয়ে তারপরে বসতাম। কি করতাম, ঘরের যে দরজার যে খিল থাকে না, সেই খিলের মধ্যে ফোনটাকে বেঁধে গার্ডার দিয়ে দড়ি দিয়ে বাঁধতাম, বেঁধে নিয়ে তারপরে আমি ভিডিও করতাম। বালতি নিতাম, বালতির মধ্যে জল নিতাম, সেই বালতির মধ্যে তারপরে দরজার খিলটাকে দাঁড় করিয়ে তার মধ্যে রেখে তারপরে ভিডিও করেছি। প্রচুর স্ট্রাগল করেছি, ভিডিও করার জন্য আমি খুব স্ট্রাগল করেছি। তো এই হচ্ছে আমার ইউটিউব জার্নির শুরুয়াত, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে দেখলাম খাওয়ার ভিডিও, হ্যাঁ দেখতো, তখনকার দিনে 50টা ভিউজ হওয়া মানে বিশাল ব্যাপার, লাফাতাম। তারপরে ধীরে ধীরে মনে হলো যে না, তাহলে ডেলি ব্লগ শুরু করি। ডেলি ব্লগ শুরু করতে করতে তারপরে ধীরে ধীরে কন্ট্রোভার্সির দিকে চলে এসেছি। এটাই হচ্ছে আমার ইউটিউব জার্নির কথা। পায়েল বাপ্পা ব্লগস লিখেছে, শুধু বলো তুমি আমায় কতটা ভালোবাসো। অনেক অনেক অনেক, তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। তোমরা আছো বলে আমি আছি, তোমাদের জন্য আমি মনের জোর পাই। প্রত্যেকটা পরিস্থিতিতে প্রেজেন্ট, ফিজিক্যালি প্রেজেন্ট না থেকেও তোমরা যেভাবে আমার হাত শক্ত করে ধরে রেখেছো, তোমাদেরকে শুধুমাত্র হ্যাটস অফ বা স্যালিউট জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নেই। সৌমিতা দিদিভাই, একটা প্রশ্ন তোমার সাথে মন্দিরা দিদিভাই, কি হয়েছে? তুমি আর মন্দিরা দিদিভাই আগের মতন মিলেমিশে থাকো। তোমার চিন্তাভাবনাটা খুব ভালো, কিন্তু তোমার চিন্তাভাবনাটা বাস্তবে আর কোনোদিনও বাস্তবায়িত হবে না। তার জন্য খুব সরি, তার জন্য ভেরি সরি। রাহাফাত সাদিয়া দৃষ্টি, রাহাফাত সাদিয়া দৃষ্টি, 3টে নাম আছে। ফেভারিট কালার, যখন আমি কম বয়সী ছিলাম তখন আমার প্রিয় কালার ছিল নান আদার দ্যান ব্ল্যাক। আমার ব্ল্যাক ভীষণ ভালো লাগতো। ব্ল্যাক চুড়িদার, ব্ল্যাক জুতো, সব কিছু ব্ল্যাক। যত বয়স বাড়ছে তত বেশি হালকা কালারের দিকে যাচ্ছে মন। আমার এখন সবচেয়ে প্রিয় কালার হচ্ছে অফ হোয়াইট। আমি ব্ল্যাক দেখে যদিও বা নিজেকে কন্ট্রোল করতে পারি, অফ হোয়াইট, হোয়াইট এগুলো দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো রাইট নাও আমার প্রিয় ফেভারিট কালার হচ্ছে হোয়াইট, অফ হোয়াইট, মিল্কি হোয়াইট। ফেভারিট ফুড, ফেভারিট ফুড অনেক কিছু থাকে মানুষের, কিন্তু সব কিছু দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলেও আইসক্রিম আর ক্যাডবেরি বা চকোলেট, এইগুলো দেখলে পরে আমি কন্ট্রোল করতে পারি না। আমি রীতিমতন বাচ্চাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেতে পারি ক্যাডবেরি। আমি এতটা হ্যাংলা ক্যাডবেরি আর আইসক্রিমের জন্য। আমি আইসক্রিম বরকে একদিন দিতে, আইসক্রিমের ডিব্বা যদি নিয়ে আসি না, বরকে একদিন দেব, সেটা দিতেও আমার কষ্ট হয়। এদিকে আমি না খেয়ে বরকে সব কিছু দিয়ে দিতে পারবো, সেটা পারবো। আইসক্রিম আর ক্যাডবেরি আমার ভীষণ, এই দুটোর প্রতি মারাত্মক আমার বলতে পারো হ্যাংলামো রয়েছে। এটাকে ফেভারিট বলেন, হ্যাংলা মানে এতটা প্রিয় আমার, যার জন্য আমি হ্যাংলামো করি। হবি, গান, নাচ ছিল, বাট কোমরে এত প্রবলেম হয় আমার নাচ করলে। নাচও ভালোবাসি আমি, গানও ভালোবাসি, আমি আঁকতেও ভালোবাসি, কিন্তু সেটা এখন আর করি না, বাট গানটা এখনও পর্যন্ত আমি ধরে রেখেছি। ফেভারিট পার্সন বাবা, নো ডাউট, চোখ বন্ধ করে বাবা। সব থেকে কঠিন সিচুয়েশনে কিভাবে নিজেকে শান্ত রাখো? ক্যামেরার সামনে শান্ত রাখি, ক্যামেরার বাইরে হাউ মাউ করে কান্না করি। আর ওই যে কান্না করে বের করে দিই, দুঃখ কষ্টটাকে বের করে দিই, তারপরে গিয়ে আমি শান্ত হয়ে যাই। তো কান্না আটকে রাখা বা ইমোশনসকে হোল্ড করে রাখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আর কান্না করলে কিন্তু স্কিন গ্লো করে, এটা একটা সিক্রেট। এমনি জিজ্ঞেস করলাম আপু, অনেক অনেক ভালোবাসা। না, তোমার প্রশ্নগুলো ভালো ছিল। চন্দ্রিমা রয়, কোনো কোয়েশ্চেন নেই গো, তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে, তুমি খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। স্মৃতি বিশ্বাস, কোনো প্রশ্ন নেই দিভাই, শুধু একটা কথা বলবো তোমায়, ব্লগ অ্যান্ড কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। মীরা এসকে, আমার প্রশ্ন নেই, তবে একটা কথা বলি, যার সাথেই মেশো কাউকে পেটের কথা বলবে না, কেউ পেটে ফেলে রাখবে না, বুঝলে? সবাই বলে দেবে, একদম মনে রাখবো। আচ্ছা, তিতির দাস, দিদি তুমি সব সময় এত এনার্জেটিক আর স্ট্রং থাকো কিভাবে? আমি দেখেছি তোমার শরীর খারাপ হলেও তুমি সবই করো, লাভ ইউ টু। হ্যাঁ,
আমার মনের দিক থেকে আমি ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রং। এর জন্যই হয়তো আমি পারি সবটা করতে। আর এনার্জেটিক, হ্যাঁ বলতেই পারো, এখন আমি নিজেকেও নিজে এনার্জেটিক বলি। সকাল থেকে উঠে সংসারের কাজ করি, করেও এসে তারপরে দোকানে আসি, দোকান সামলে বাড়ি গিয়ে আবার বাদবাকি সংসারের কাজ করি, খাওয়া দাওয়া, স্নান খাওয়া দাওয়া করে আবার ভিডিও করি, ভিডিও করে বিকালে একটু বিশ্রাম নেওয়ার সময় পাই না, আবার দোকানে চলে আসি, আবার দোকান থেকে গিয়ে আবার সংসারের কাজ করি, আবার ভিডিও করি, তারপর গিয়ে আমি শুই। তো অবশ্যই আমি এনার্জেটিক। ওই যে বললাম পূর্ব জীবনের অভিজ্ঞতা, স্ট্রাগল, সেগুলো আমাকে এনার্জেটিক আর স্ট্রং থাকতে সাহায্য করে। একজন লিখেছে, রবিনা আক্তার লিখেছে, তুমি কি মন্দিরার পিছে লাগা সারবে না? দেখো, কারোর পিছে আমি লাগি না, XYZ কারোর পিছে আমি লাগি না। আমি জাস্ট নিজের কাজ করি, ঠিক আছে? আমি জাস্ট নিজের কাজ করি, কন্টেন্ট বানাই, দ্যাটস ইট। আচ্ছা, সুপ্রিয়া চক্রবর্তী দিভাই লিখেছে, অনেক প্রশ্ন চিহ্ন দিয়েছে, অনেক কোয়েশ্চেন আছে কিন্তু করতে পারছি না, বিকজ আই লাভ ইউ ভেরি মাচ। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এটা কোনো কথা না। তোমার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে ভালোবাসো বলে করতে পারছো না পাবলিক প্ল্যাটফর্মে, এটা কোনো কথা না। অবশ্যই তুমি করতে পারতে, অবশ্যই তুমি করতে পারতে। লাভ ইউ টু দিভাই, সুপ্রিয়া দিভাই। এরিকা, প্রশ্ন নেই, কিন্তু বলবো আর কোনো পরিস্থিতিতেই হোক না কেন, ভালোই বা মন্দই বিডি ফ্যামিলির সাথে মিশবে না, দে আর ওস্ট। তবে বলবো, অনেকেই ভেবেছিল হয়তো তুমি ভেঙে যাবে এইবার, বাট ইউ কেম মোর স্ট্রঙ্গার। মানুষ তোমায় নিজের লাইফের সতীনের মতো যে হেট করে, ওটা দেখে খুব হাসি পায়। তোমার এই লাইনটা পড়ার আগেই আমি হেসে দিয়েছি। তুমি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি কুইন, সেটা বারবার প্রমাণ হয়েছে, এবারও হলো। কংগ্রাটস, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বলবো বিডি ফ্যামিলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বহুদিন আগে থেকেই বুঝতে পারছি যে আমি কিভাবে মিশেছি। আমার নিজের রুচিকে আমার বলতে ইচ্ছে করে, জাস্ট এইটুকুই বলবো যে আমি কিভাবে মিশতে পারলাম। আমার নিজের রুচিকে আমায় ধিক্কার জানাই যে আমার রুচি এতটা নিচে গেল কি করে, বুঝতে পেরেছো? আচ্ছা, অনেকেই ভেবে নিয়েছিল হয়তো তুমি ভেঙে যাবে। এক্স্যাক্টলি এটা ভেবেছিল। এবার শুধু আমার শেষ, এবার শুধু আর কোনোদিনও মাথা সোজা করে দাঁড়াতে পারবো না, কোমর ভেঙে দিয়েছে। আমার কোমর এমনিই ভাঙা, তারপরেই এত কিছু করে দেখাচ্ছি তাণ্ডব, আর এরা আমার কোমর ভাঙবে না, না, অসম্ভব। মানুষ সেই দিনই হেরে যায় যেদিন কিনা সে নিজে থেকে হেরে যায়। কেউ কাউকে হারাতে পারে না। হ্যাঁ, মেরে ফেলতে পারে, কিন্তু হারিয়ে দিতে পারে না। আর এই যে লিখেছো, এমন ভাব করে যেন আমি সতীন, হ্যাঁ এটা ঠিক বলেছো, এমন ভাব করে যেন আমি সতীন। আচ্ছা, মহুয়া, তুমি এত সুন্দর করে মানুষকে কিভাবে হাসাতে পারো? তোমার এত কষ্টের মধ্যেও হাসি কি করে আসে, আর সবাইকে কি করে হাসাও, চারিদিক কি করে সামলাও, নিজেকে এত সুন্দর কিভাবে রাখো? উত্তর চাই, অবভিয়াসলি উত্তর দেবো। মানুষকে হাসাই কি করে? মনের ভেতরটা পরিষ্কার রেখে দেখো। আমি জানি আছে, অবশ্যই মনের ভেতর যত পরিষ্কার থাকবে, যত নিজের মনের মধ্যে কূটনৈতিক চাল, কার কিভাবে সর্বনাশ করব, কার কিভাবে পিছনে বাঁশ দেব, কাকে কিভাবে হার্ট করব, এই জিনিসগুলি যদি তুমি তোমার মনে না রাখো, তোমার ভেতর অলওয়েজ ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, এবং তুমি নিজেও হাসতে পারবে যে কোনো পরিস্থিতিতে। ছোট ছোট বিষয় তুমি এনজয় করতে পারবে। ঠিক তেমনি সেই শক্তিটাকে দিয়েই তুমি আদার্স মানুষকেও হাসাতে পারবে। এটাই হচ্ছে ফান্ডা, আর কোনো ফ্যাক্ট নেই এর মধ্যে, আর এক্সট্রা কোনো কিছু নেই। আমি যদি পুরনো সব কিছু মাথায় রেখে তার সর্বনাশ সাধনের জন্য চেষ্টা করি না, কোনো দিনও হ্যাপি থাকতে পারবো না। কোনো মাইকা লাল আমাকে হ্যাপি রাখতে পারবে না। আমি কেন মনে রাখবো না এ আমার সাথে এই বিট্রেমি করেছে, এ আমাকে এত কষ্ট দিয়েছে, সেটা অবশ্যই মাথায় রাখবো, কিন্তু সেই কষ্টটা তাকে ফিরিয়ে দিতে হবে, দরকার নেই। হ্যাঁ, যেখানে নিজেকে রাইট প্রুফ করতে হবে যে তুমি এই জিনিসটা করোনি, বা তোমাকে যেই ব্লেমটা চাপিয়ে দেওয়া হচ্ছে, তুমি সেই দোষে দুষ্ট নও, সেই সময় তুমি নিজের প্রমাণের জন্য তুমি প্রেজেন্ট করতেই পারো, যেটা কিনা আমি করেছি। যেরকমটা কিনা আমাকে প্রিটেন্ড করানো হচ্ছিল যে আমি একাই গালাগালি দিয়েছি, আমি একাই নেশাভান করেছি,
সেই জায়গাতে আমি নিজেকে ক্লিয়ার রেখেছি যে হ্যাঁ করেছি, অবশ্যই করেছি, কিন্তু আমি একা করিনি। সেই জিনিসটা কেন এইভাবে ফুটিয়ে তোলা হচ্ছে, এইভাবে কেন মানুষকে প্রেজেন্ট করা হচ্ছে যে আমি নেশাখোর, সেই জায়গাটাতে নিজেকে প্রুভ করতে হবে। কিন্তু তাই বলে হ্যাঁ আমার সর্বনাশ করেছিস তো তোরও সর্বনাশ করবো, কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। ওপরে বসে রয়েছে 0.0000001%ও যদি কেউ কিছু করে থাকে তার হিসাবও সে এই জন্মেরটা এই জন্মেই পেয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। নিজেকে এত সুন্দর, আমি সুন্দর জানি না, আমি চারিদিক কী করে সামলাই সেটা তো বলেই দিলাম। মারাত্মক পরিমাণে দায়িত্ববোধ কাজ করে আমার মধ্যে। হ্যাঁ এটা আমার করতে হবে তো করতেই হবে, এই দায়িত্ববোধ আমাকে সব দিক সামলাতে বাধ্য করে। আচ্ছা, মহা এটা কি বুঝতে পারছি না। ব্যানার্জি, মোহর ব্যানার্জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মোহর ব্যানার্জি চক্রবর্তী, বুঝতে পারছো? এই সব কটা একসাথে রয়েছে। লিখেছে তোমাকে কোনো প্রশ্ন করবো না, শুধু একটা কথাই বলবো, তোমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা যদি সত্যি হয় তবে নিজেকে শুধরে নিও। দাদা খুবই ভালো মানুষ, দুজনে সুখে শান্তিতে থেকো, ভালো থেকো। এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি একটাই উত্তর দেব বা একটা কথাই বলবো যে অনেক ভালো সাজেশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন লিখেছে বাগনার কথা কও, বাগনার কথা কও। বাগনা খুব ভালো আছে, ভাগনা খুব ভালো একটা ছেলে, ভাগনা খুব তাড়াতাড়ি আবার নিজের কর্মস্থলে ফিরে যাবে, ব্যাস এইটুকুই তো কথা। ওরে নিয়ে আর কী কথা বলবো বলো। অরিত্র বাসু অ্যাকাউন্ট থেকে এসে সুতপা নিজেকে শুধরে নাও। আমি বিগড়ে আছি সেটা বলো। আমি রীতিমতন ঘর সংসার দোকান সব সামলাচ্ছি, শেরু ভিডিও, আমি বিগড়ালাম কোথায় বলো? যা রটে তা কিছু তো বটেই। দরকার হলে একটা বেবি অ্যাডপ্ট করো, সারা জীবন এইভাবে একা থাকা যায় না, এটা ভুল। বাচ্চা ছাড়া একা থাকা যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। আর অ্যাডপ্ট করার বিষয়টা বলি, একটা বাচ্চা অ্যাডপ্ট করতে গেলে প্রচুর প্রোটোকল থাকে। তার আগে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সকলের, ওটাকে কি বলে, রাজামান্দি, তাকে এটাকে বাংলাতে যেন কি বলে, প্রত্যেকের রাজি থাকা, প্রত্যেকের মন থেকে রাজি থাকা, এটা সবার আগে জরুরি। তারপরে প্রচুর প্রোটোকল থাকে, অ্যাডপ্ট করবো বললেই করা যায় না, ঠিক আছে? আর বাদ বাকি এই যে বললে একা থাকা যায় না বাচ্চা ছাড়া, এটা ভুল কথা। যা রটে তা কিছু তো বটেই, টাইম উইল সে, সময় বলবে এটা। আশরাফুল, তোমার ব্যবসা ভালো চলুক আর তুমি এগিয়ে যাও, এই দোয়াই করি, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ। আলপনা নাগ, বিজনেসে মন কবে থেকে ভালোভাবে দেবে? এই রে, ভালোভাবে দিচ্ছি না আমি, এই রে। চন্দ্রিমা, তোমার মন খারাপ হলে নিজেকে কিভাবে রিকভারি করো? তুহিন দাদাকে বলতে পারো নাকি নিজের মধ্যেই কষ্টটা রাখো? আমাদের মধ্যে, চন্দ্রিমা, আমাদের মধ্যে বন্ডিংটা শুরু থেকেই এরকম যে আমার গলার ভয়েস শুনে আমার বর বুঝতে পারে যে আমার কিছু হয়েছে। আর যতক্ষণ না পর্যন্ত বলবো ততক্ষণ পর্যন্ত ছাড় নেই। সুতরাং আমার বরকে অবশ্যই বলি, ছোট থেকে ছোট বিষয় সব কিছু বলি, সব কিছু। আর আমার মন খারাপ কিভাবে রিকভারি করো, ওই যে বললাম, প্রথমে কান্না করি, তারপরে গান শুনি, ও নাচানাচি শুরু হয়ে যায় আমার। সারি আন্টি লিখেছে, ইভেন নিউ ভিউয়ার্স আর ভেরি মাচ অ্যাওয়ার অফ ইউর ক্যারেক্টার, স্টিল টু স্যাটিসফাই দেয়ার ডিগ্রেডেড মেন্টালিটি they keep on asking the rotten question which has no proof in the media. Pray for their inner transformation so that they stop their negative thoughts. Request to all those viewers to stop this gossip, whosoever it may be. Business and be constructive, bring in a change so that everyone can work happily in this zone. Impossible. Good wishes to all the viewers and a tight hug to you, Sutopa. Love you too, auntie. Be on the path of truth.
অ্যান্ড নো ওয়ান ক্যান স্টপ লাভিং ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বহু দিন বহু বছর ধরে পাশে রয়েছো, সাথে রয়েছো, শুধু মানে কি বলবো, ভিউয়ার্স হিসেবে না, আর শুভাকাঙ্ক্ষী হিসেবে আরও অনেক, যাই হোক, নাইবা বললাম, তুমি জানো আমি জানি, অনেক দিক থেকে আমার সাথে রয়েছো। আর কোনো দিক থেকে যে এখনও পর্যন্ত নিরাশ করিনি বা হতাশ করিনি, ভবিষ্যতেও যেন না করি, এটার দিকেই নজর রাখবো, এটার দিকেই নজর রাখবো। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আন্টি। টুম্পা গেইন গুইন, তোমার মেমোরেবল মোমেন্ট কোনটা? তুমি সব থেকে খুশি হবে, সব থেকে খুশি কবে হয়েছিলে জানি। এই যে বললাম, আমার খুশি মুহূর্তের শেষ নেই। আশা করি তুমি তোমার কমেন্টের উত্তর অনেক আগেই পেয়ে গেছো। প্রিয়া পাত্র, তোমাকে আমি খুব ভালোবাসি দি, আমি চাই তোমার কোলে ফুটফুটে এক সন্তান আসুক, ফলে ফুলে ভরে থাকো তুমি। জানি না ঈশ্বর শুনবেন কি না। আমার কোনো প্রশ্ন নেই, আবদার আছে, তোমার ভিডিও না পেলে ভালো লাগে না, দয়া করে ভিডিও দিও, তোমার অনেক উন্নতি হবে, দেখো তুমি খুব ভালো থাকবে, ইচ্ছে হলে নামটা নিও। অবশ্যই অবশ্যই, প্রথমেই নিয়ে নিয়েছি। প্রিয়া পাত্র, থ্যাংক ইউ সো মাচ আমাকে নিয়ে এত ভাবার জন্য, থ্যাংক ইউ সো মাচ আমার জন্য প্রে করার জন্য, আমার হয়ে প্রে করার জন্য ভগবানের কাছে, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা ডন লিখেছে, দিদি ভাই তুমি আর দাদা ভাই বিরিয়ানি চ্যালেঞ্জ ভিডিও বানাবে, আমরা দেখব। অবভিয়াসলি ডান, বানাবো অবভিয়াসলি। কবিতা ঘোষ, দি ভাই তোমাকে আমার একটা কথাই জিজ্ঞেস করার আছে, তোমাকে নিয়ে যে সবাই এত খারাপ খারাপ কথা বলে, তোমার কষ্ট হয় না? আমি ইগনোর করি, বিশ্বাস করো। আগে কষ্ট হতো, কিছুদিন আগে পর্যন্ত আমার কষ্ট হতো, খারাপ লাগতো। এখন আমি একটা সুন্দর ফান্ডা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে লজিক আছে কি, কারোর ভিডিওতে যদি লজিক থাকে আমি সেই ভিডিও দেখব, আর যদি লজিক না থাকে আমি দেখব না। এই চক্করে আমি কারোর ভিডিওই আর দেখি না। সুতরাং আমি যদি না দেখি, আমার কষ্ট হওয়ার কোনো জায়গাই আসলো না। কারণ যে বলছে তার নিজের চ্যানেলে বলছে, তার নিজের মুখ দিয়ে বলছে, তাতে আমার থরিই গেল আসলো। জানো তো, তুমি যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করো, ঠিক আমি তোমার মতোই খুব খুঁতখুঁতে। তুমি খুব মিষ্টি, জানো তো, তোমাকে যে কি করে ওরা খারাপ বলে আমি তো বুঝতে পারি না। দেখো, যারা আমাকে দেখেনি, মেশেনি আমার সাথে, তারা খারাপ বলে, আমার কিছু যায় আসে না। খারাপ লাগে বা লেগেছে তখনই যখন যারা আমার সাথে মিশেছে, একসাথে বসে খেয়েছি, চুম্মাচাটি করেছি, তারপর যখন তারা বেইমানি করেছে আমার সাথে, তখন আমার খারাপ লেগেছে। তারা যখন আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, তখন আমার খারাপ লেগেছে। যাই হোক, তোমার ভালোবাসার মানুষের পরিমাণ কম হলেও একটা কথায় মাথায় রাখবে, অল্প লোক ভালোবাসলেও তোমাকে তারা মন থেকে ভালোবাসে, একদম লোক দেখানো না। আমি সিকিমে থাকি আমার বরের সাথে, যদি তুমি কোনোদিন সিকিম আসো, তোমার এই ছোট্ট বোনটাকে বলো তুমি সিকিমে এসে কোনো হোটেলে উঠবে না, তুমি তোমার এই বোনটার বাড়িতে এসে থাকবে। ওরা দিদি বলে তোমায় ডেকে তোমার পিঠে যে ছুরিটা মেরেছে, তুমি ভেবো না তোমার বাকি বোনেরা ওরকম। তোমাকে অনেক মন থেকে ভালোবাসি, নিজের ভাবি। মা বাবা কি শিখিয়েছে তা জানি না, ভালোবাসি বলে কারোর পিঠে অন্তত ছুরি মারতে শেখায়নি। একবার বিশ্বাস করে দেখতে পারো, কি সিকিমে আসবে তখন বোনটার কথা মাথায় থাকবে তো? জানি না অত দূর ঘুরতে যেতে পারবো কি না, তবে যদি যাই অবশ্যই মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। সবশেষে একটা কথাই বলবো, সত্যের পথ যতই কঠিন হোক না কেন, সে পথ তুমি ছেড়ো না, সবসময় সত্যের হয়ে বলবে, সত্যের হয়ে লড়বে। তাতে তোমার হোক না হাজার কষ্ট, ওপরওয়ালার কাছে গিয়ে কোনো দিন জবাবদিহি করতে হবে না তোমাকে। সবাইকে নিয়ে ভালো থেকো, শেরুকে অনেক 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 ভালোবাসা। ভিডিও দেওয়াটা কখনো ছেড়ো না, তোমার সাথে আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখা, ভিডিওর মাধ্যমে কথা বলা, ভিডিও বন্ধ করলে খুব কষ্ট পাবো। লাভ ইউ সো মাচ সোনা। সুগন্ধা সাহু, তোমাকে কিছু জিজ্ঞেস করার নেই, তুমি যাই বলো আমাদের ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জয়া মণ্ডল লিখেছে, সুন্দরী। বাবা, আমি সুন্দরী? চোখে নেওয়া হয়েছে তোমার। আচ্ছা, রিন্টু লিখেছে, কোনো কোয়েশ্চেন নেই, শুধু বলবো নিজেকে নিয়ে ভালো, আর সাথে অবশ্যই ফ্যামিলিকে নিয়ে। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয়
ভিডিওটা করতে করতে, ও বাবা 49 মিনিট হয়ে গেছে, ভিডিওটা করতে করতে মনে হয় হ্যাঁ আরও কমেন্ট এসছে। কি কোয়েশ্চেন করব? নন্দিনী চক্রবর্তী দিভাই লিখেছে, কি কোয়েশ্চেন করব তোমাকে? না কোনো প্রশ্ন নেই, শুধু বলবো সুস্থ থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী দিভাই। পিউ সরকার লিখেছে, আমার সুতপা দিভাই আমার কোনো প্রশ্ন নেই, আমার একটাই অনুরোধ, তুমি প্রতিদিন কন্ট্রোভার্সি ভিডিও দাও। আমি জলপাইগুড়ি থেকে দেখছি, আমার নামটা নিও। পিউ প্রথমেই নিয়ে নিয়েছি। সুদীপ্তা চৌধুরী, এই সুতপা ভাড়ালিটা কি গো, রেসিপিটা বলো। আচ্ছা, ভাড়ালি হচ্ছে থোর, যাকে থোর বলে। যেমন ভেন্ডির দুটো নাম আছে, ভেন্ডি আর ঢেঁড়স, ঠিক তেমনি ভাড়ালিরও দুটো নাম আছে, ভাড়ালি আর থোর, যেটা কিনা কলা গাছের ভেতরে হয়। আর রেসিপি ওই কুচিয়ে ভাজা করতে পারো, কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করতে পারো। আর হচ্ছে আমার শাশুড়ি মা যেভাবে করে নারকেল দিয়ে ভাজা, ওরকমও করতে পারো, তবে হ্যাঁ সিদ্ধ করে নিতে হবে, ঠিক আছে? সিদ্ধ করে নিলে ভালো হবে। আচ্ছা, এইবার যে প্রশ্নগুলোর উত্তর আমি পরে দেব বলেছি, সেই প্রশ্নটা বলবো। এক প্রশ্ন একটাই, আর কমেন্ট করেছে মামি ভাগনা কন্ট্রোভার্সি ভিডিও বানাও। মামি ভাগনা কন্ট্রোভার্সি ভিডিও বানাও, এটার মানেটা কি? মানে ভাগনাকে সাইডে বসিয়ে তারপরে কন্ট্রোভার্সি ভিডিও বানাবো? ভয়ানক হবে, তাহলে ভয়ানক হবে সেই ভিডিও। এটা আবদার করো না, ঠিক আছে? আচ্ছা, আমি সবাইকেই লাভ রিয়াক্ট দিচ্ছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, রুম্পা দত্ত লিখেছে, তোমার সাথে তোমার ভাগনার সম্পর্কের ব্যাপারটা ক্লিয়ার করো। 43টা লাইক করেছে, আর সেখানে দুটো রিপ্লাই এসেছে, রিপ্লাইগুলোকে পড়ি। সোনিয়া আশিক, বুঝতে পারছি না সোনিয়া নামটা। পারেও কিছু মানুষ, বাপরে, অন্যের লাইফ নিয়েই পড়ে আছে এরা। কতটা লাইফলেস মানুষ হলে এমন কথা জানতে চায়। অ্যাকচুয়ালি এই বিষয়টাকে এতটা ভাইরাল করে দেওয়া হয়েছে, যার জন্য, আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছি, যার জন্য এগুলো জানার কৌতূহল মানুষের শেষই হচ্ছে না। আসলে ওই যে যারা ছড়িয়েছে তারা মানুষকে স্যাটিসফাই করতে পারেনি, তারা কোনোভাবে মানুষকে স্যাটিসফাই করতে পারেনি, যে তারা যা শুনিয়েছে, তারা যা দেখিয়েছে, তাতে করে মানুষ যে একদম পুরো পারফেক্ট শিওর হয়ে যাবে, সেটা করতে পারেনি। তার জন্য আমাকে এসে খোঁজাচ্ছে। আচ্ছা, আলপনা নাগদি ভাই লিখেছে, কেন জানতে চাও? তুমি কি ওর ভাগনার সাথে বিয়ে করতে চাও? আচ্ছা, এবার আমি উত্তরটা দিই। হ্যাঁ, তোমার সাথে তোমার ভাগনার সম্পর্কের ব্যাপারটা ক্লিয়ার করো। দেখো, আমার ভাগনার সাথে আমার সম্পর্ক আমি যতটুকু বলার আমি বলে দিয়েছি, প্রথমেই বলে দিয়েছি। হ্যাঁ, যে আমাদের মধ্যে ভীষণ একটা ফ্রেন্ডলি রিলেশন। শুধু আমার সাথে আমার ভাগনার না, আমার সাথে আমার ভাগ্নিরও খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার ভাগ্নি সবসময় বলে, তুমি আমার মামি কম, বন্ধু বেশি। আমার ভাগনার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। আমাদের মধ্যে খুব ফ্রেন্ডলি রিলেশন, এবং আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা মারাত্মক হাই। ইভেন আমার ক্রিটিক্যাল সিচুয়েশানে আমার পরিবারের বাকি ম্যাচিওর সদস্যরা, ম্যাচিওর অর্থাৎ আমার সমবয়সী বা আমার থেকে বয়সে বড়, যেরকমভাবে আমার হাত শক্ত করে ধরে রেখেছে, ঠিক তেমনিও কিন্তু আমার ভাগনাও কিন্তু আমার থেকে বয়সে অনেকটা ছোট হলেও ক্রিটিক্যাল সিচুয়েশনেও কিন্তু আমার হাত ছাড়েনি। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে তোমরা এই সম্পর্কটাকে তোমাদের মন মতন করে নাও। আমি শুধু বলবো, আমার সঙ্গে আমার ভাগনার সম্পর্ক খুব বন্ধুত্বপরায়ণ সম্পর্ক। এবং হ্যাঁ, অবশ্যই আমি শুধু ওকে না, ওদেরকে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি, ঠিক আছে? এর থেকে বেশি ক্ল্যারিফিকেশান আমার মনে হয় না দেওয়াটা প্রয়োজন, ঠিক আছে? চলো, যে কোনো জিনিসকে আমি কিভাবে নেব এবং সেই জিনিসটাকে আমি কিভাবে প্রেজেন্ট করব, সেটা সম্পূর্ণই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো আজকে এই 53 মিনিটের Q&A রাউন্ড আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমি এটা খাবো, এটা এতটা শেষ হয়ে গেছে একদিনে এতটা শেষ করে দিয়েছি। চলো, মিষ্টি মুখ করে ভিডিওটা শেষ করি। টাটা।